আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বা রাজনৈতিক পরিবেশ এখন বেশ টালমাটাল অবস্থা। চতুর্দিকে মিছিল, মিটিং, জনসংযোগ, সুনাম, বদনাম চলতেই আছে। কোথাও যেন কোনো জিনিসের কোনো কমতি নেই। নির্বাচন কেন্দ্রিক মারামারি কাটাকাটি কিন্তু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এগুলো খুব বেশি হয়ে যায়। তার উপরই লক্ষণ আমরা ইতিমধ্যে দেখছি। বিশেষ করে যদি আমরা বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে দুইটা গ্রুপ বা দুইটা দলে বিভক্ত। ৭১ পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিব হত্যার পরে বিএনপি, জিয়াউর রহমানকে হত্যার পরে চলে আসলো জেনারেল এরশাদ। কিন্তু ৯০ দশকে এসে দেখা গেল যে বাংলাদেশের রাজনীতি প্রধানত দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা ছিল বিএনপি। এর সাথে তাল মিলিয়ে না চললেও ছোট দল হিসাবে জাতীয় পার্টি এবং জামাত ইসলামের কিন্তু মোটামুটি প্রচারণা ছিল। ৯৬-তে কিন্তু বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। জোটের রাজনীতি চলে আসলো এবং রাজনীতি দুই ভাগে বিভক্ত হলো। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। এবং সে সময় জোটভাবে গড়ে না ওঠার কারণে ৯৬-তে একটা লিগ্যাল ভোট হয় বলা যায়। এখানে বিএনপির ভোট বিএনপি পেয়েছে, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ পেয়েছে, জাতীয় পার্টির ভোট জাতীয় পার্টি পেয়েছিল, জামাতের ভোট জামাত পেয়েছিল। সেক্ষেত্রে আওয়ামী লীগ এখানে জয়লাভ করে এবং জাতীয় পার্টির সমর্থন নিয়ে মোটামুটি তারা সরকার গঠন করেছিল। কিন্তু ২০০১ সালের নির্বাচন আসতে আসতে বাংলাদেশ জোটের রাজনীতিতে রূপ নিল। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলে, বড় দলে ছোট ছোট দলগুলো মিলে জোট গঠন করলো এবং ২০০১ সালে বিএনপি জোট বা ৪ দলীয় জোট ব্যাপকভাবে জয়লাভ করল। ২০০৬ সালে এসে ক্ষমতা হস্তান্তরের সময় মারাত্মক অরাজকতা করল আওয়ামী লীগ এবং ৮ সালে যে নির্বাচন হলো, সে নির্বাচনে বিএনপি তথা বিএনপি জোটকে সম্পূর্ণ কোণঠাসা করে ফেলা হলো এবং ভারতের প্রেসক্রিপশানে মোটামুটি আওয়ামী লীগকে জয়লাভ করানো হলো। আওয়ামী লীগ ব্যাপকভাবে জয়লাভ করলো এবং হাতে গোনা কয়েকটা সিট বিএনপি ও বিএনপি জোট তাদেরকে দেওয়া হলো। ২০০৯ সালে ক্ষমতা গঠন করার পরেই আওয়ামী লীগ বিএনপির এই শক্তিকে ভাঙার জন্য চেষ্টা করলো, অর্থাৎ বিএনপি থেকে জামাতকে আলাদা করার চেষ্টা করল। এরপরের ঘটনা আমাদের সবারই জানা। দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে একটা নির্বাচনহীন দেশে পরিণত করলো, খুন ও গুমের দেশে পরিণত করলো, ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার লুটের দেশে পরিণত হয়ে গেল। আওয়ামী লীগ কোনো কিছু তোয়াক্কা করল না। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিল, ছেলে মেয়েদের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দেওয়া হলো, শিক্ষা জীবনটাই ধ্বংস করে দেওয়া হলো। মাফিয়া বিভিন্ন গ্রুপ গড়ে উঠল এবং
কোনোবার সঠিকভাবে তারা নির্বাচন না করার কারণে পুলিশি অত্যাচার দেশব্যাপী ছড়িয়ে পড়ল, সীমাহীন অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেল। এরপর 5ই আগস্ট আসলো। 5ই আগস্ট অপ্রত্যাশিতভাবে এদেশের যুব সমাজের নেতৃত্বে এক গণ অভ্যুত্থান হলো, হাসিনা পালিয়ে গেল। হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশের রাজনীতি আবার দুই দলে বিভক্ত হয়ে গেল। এবার সেই একদিকে বিএনপি আর একদিকে জামাত ইসলামী। বিএনপি এবং জামাত ইসলামী ক্ষমতার যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করল। এই প্রতিযোগিতায় কেউ বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে এগিয়ে যেতে চাইল, আবার কেউ আবেগের বশত অতীত ঐতিহ্য অনুযায়ী নিজেদেরকে আগামীর সরকার ভাবা শুরু করল। কিন্তু ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, গকসু ও বিএস মানে ক্রিকেট যে বোর্ড, এই বোর্ডের নির্বাচনে বলা যায় জামাত সমর্থিত শিবিরের ভূমিধস বিজয়ে দেশবাসী, দেশের বুদ্ধিজীবী, দেশের রাজনৈতিক মহল সব নড়ে চড়ে বসল। বিভিন্ন জরিপ জামাতকে 5-6% থেকে জনসমর্থন প্রায় 30%-এর কাছাকাছি নিয়ে আসলো বা এ ধরনের তথ্য প্রকাশ করলো। এরপরে জামাতও দেখলো, স্বপ্ন দেখা শুরু করলো যে ক্ষমতায় একটু কৌশলী হলে হয়তো ক্ষমতায় যাওয়া যেতে পারে। যে কারণে তারা অতীত ঐতিহ্য ভুলে সব কিছুকে জলাঞ্জলি দিয়ে তারা ইসলামী সমমনা ভোটগুলোকে এক বাক্সে আনার চিন্তা ভাবনা করল। এখানে যদি দেখা যায়, আমরা অতীতটাই যদি ধরি, তাহলে যদি 30% বিএনপি হয়, তাহলে 30% আওয়ামী লীগ, 60%। আর জরিপগুলোর মতে প্রায় 20% হচ্ছে জামাত, তাহলে 80%। বাদ বাকি 20% হচ্ছে অন্য অন্য দল। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট নিয়ে কিন্তু একটা টানপোড়েন শুরু হলো। কারা নেবে? চিরশত্রু আওয়ামী লীগকে কিন্তু এবার বিএনপিও ঘরে টানতে চাইছে, জামাতও ঘরে টানতে চাইছে। এখন মনে হয়েছে যেন তাদের নিজস্ব আর কোনো ভোট ব্যাংক নেই, আওয়ামী লীগের ভোট ব্যাংকই এই দুই দলের ভোট ব্যাংক হয়ে গেছে। এর মধ্যে দেখা যাচ্ছে 2025 সালে সব দল মিলে মোটামুটি একটা পূজা পার্বণে অংশগ্রহণ করছে শুধু ভোটের জন্য। 2025 সালের শেষের দিকে, অর্থাৎ অক্টোবর নভেম্বরে এসে জামাতের কিন্তু ফেস করা লাগছে সেই দুইটা ইস্যু। একটা হচ্ছে চেতনাজীবী, আর একটা হচ্ছে ফতোয়াজীবী। জামাতের বিরুদ্ধে কওমি তথা দেহবন্দি তথা আজকের কিছু হেফাজতিরা সেই 20-30 বা 40 বছর আগে বস্তা ফোসা মৌদুদিবাদ, মৌদুদির ইসলাম, মৌদুদি সাহাবাদের ভুল ধরে, মৌদুদি উমুক ঝুমুক, এই সমস্ত ভুল নিয়ে হাজির হয়েছে। তারা এখন শানে সাহাবা, শানে রসুল, শানে ইসলাম এগুলো নিয়ে বিভিন্ন মিটিংয়ে ভোটের আগে বেশ সরব, প্রায় প্রত্যেক দিনই মিছিল মিটিং তারা করতেছে। মূল টার্গেট জামাতকে থামিয়ে দাও, এবং জামাতকে থামিয়ে দিতে চাচ্ছে এখন বিএনপি, জামাতকে থামিয়ে দিতে চাচ্ছে ভারত, জামাতকে থামিয়ে দিতে চাচ্ছে বিশ্বের অনেকগুলো দেশ, এবং জামাতকে এখন মোকাবেলা করাতে হচ্ছে সেই পুরানো চেতনাজীবী যারা চেতনা বিক্রি করে জীবনযাপন করে, আর ফতোয়াজীবী বাংলাদেশে যারা ফতোয়া বিক্রি করে জীবনযাপন করে, যারা বিগত 40 বছরে, এই 54 বছরে বাংলাদেশের কোনো ইতিবাচক অবদান তারা রাখে নাই, না বেকারত্ব দূরকরণে, না অর্থনৈতিক সেক্টরে, না চিকিৎসা সেক্টরে, না বাণিজ্যিক সেক্টরে, না রাজনৈতিক সেক্টরে তাদের কোনো অবদান নাই। তারা একজনও কর্মঠ ব্যক্তি তৈরি করতে পারে নাই, ফতোয়াবাজ ছাড়া কাউকে তৈরি করতে পারে নাই। তারা নতুন করে চলে এসেছে সাবধান, সাধু,
সাবধান।